ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মাদ্রাসা ইতিহাস বিষয়ের নবম এবং দশম শ্রেণীর প্রশ্নপত্রের যে ভুলগুলি এবং যে ভুলগুলিতে আমরা চ্যালেঞ্জ করতে পারি এবং যে ভুলগুলিতে চ্যালেঞ্জ করা একটু ডিফিকাল্ট, সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এ সেটের 24 নম্বর প্রশ্ন, নাদির শাহ ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? তো এর উত্তর মোহাম্মদ শাহ হওয়া উচিত। 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। তো সেই সময় মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহের সময়কাল কত? 1719 থেকে 48। ফলে আমরা সবাই জানি নাদির শাহ এই সময় ভারত আক্রমণ করেছে, কিন্তু কমিশনের উত্তর কী নিয়েছে? অপশান ডি নিয়েছে, বাহাদুর শাহ। তাহলে এই প্রশ্নটিকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে খুব বেশি তথ্য প্রমাণ দিতে হবে বলে মনে হয় না, তবুও দেখা যাক। এই যে ছবিটি আমরা দেখছি, এটি তসলিম চৌধুরী বইয়ের 517 নম্বর পেজ। তো 1739 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে পারস্যের সম্রাট নাদির শাহের ভারত আক্রমণ কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে 1739 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সময়কালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। তাহলে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরও প্রচুর এভিডেন্স দেওয়া যায় এবং প্রচুর তথ্য প্রমাণ দিয়ে কমিশনে চ্যালেঞ্জ করা যায়। আমি শুধুমাত্র একটা নিদর্শন দিলাম এবং এটি খুব সহজ একটি প্রশ্ন। চলে আসা যাক আমাদের দ্বিতীয় প্রশ্নে। দেখুন 44 নম্বর প্রশ্ন, কে পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিলেন? এই ক্ষেত্রে কমিশনের উত্তর নেওয়া আছে কালাশোক। কালাশোক পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিলেন। একটু ভুল বললাম, কালাশোক কমিশন উত্তর নেয়নি। উত্তর কী নিয়েছে? উত্তর নিয়েছে উদয়ন। এই ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে পাটলিপুত্র গ্রামে একটি দুর্গ নির্মাণ করেছিলেন কে? অজাতশত্রু। পাটলিপুত্র নিজের রাজধানী প্রথম বানিয়েছিলেন উদয়ন এবং পরবর্তীকালে পাটলিপুত্রকে রাজধানী বানিয়েছিলেন কালাশোক। তো এখানে কে পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিলেন? এক্ষেত্রে প্রথম যদি অপশান আমাদের চুজ করতে হয় তাহলে আমাদের উদয়নটাকে নিতে হবে। পরবর্তীকালে পাটলিপুত্র থেকে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল এবং কালাশোক আবার রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন। তো যদি আমরা প্রশ্নের টু দ্য পয়েন্টে দেখি, পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিলেন, তাহলে প্রথম যদি বলা হয় তাহলে উদয়ন আসছে। দ্বিতীয় পর্যায়ে কালাশোক রাজধানী পরিবর্তিত করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে কালাশোক রাজধানী পরিবর্তিত করেছিলেন। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের প্রথম উত্তর উদয়ন এবং দ্বিতীয় উত্তর কালাশোক। এই ক্ষেত্রে কমিশন হয়তো কিছু যুক্তি দেখাতে পারে যে কালাশোক উত্তর না নেওয়া যেতে পারে। এক্ষেত্রে বেশ কিছু প্রশ্নে উত্তর ডবল রাখা হয়েছে, অর্থাৎ এখানে সি এবং ডি উত্তর রাখা যেতে পারত। তো চ্যালেঞ্জ করা যেতেই পারে, তবে পুরোপুরি নাম্বার দেওয়া যাবে কিনা সেটা কমিশন বিবেচনা করে দেখতেই পারে এই প্রশ্নটার ক্ষেত্রে। পরের প্রশ্নে আসা যাক। 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি? তাহলে এক্ষেত্রে অপশান এ, বি এবং ডি। সিরিশহর নির্মাণ করেছিলেন, হৌজে আলাই নির্মাণ করেছিলেন এবং জামাতখানা মসজিদ নির্মাণ করেছিলেন। এই ক্ষেত্রে কমিশনের উত্তর, যেহেতু প্রশ্নে বলা আছে আলাউদ্দিন খলজি কোনটি নির্মাণ করেননি, তাহলে কমিশনের উত্তর নেওয়া হয়েছে জামাতখানা মসজিদ। তো আমরা একটু দেখে নিই এই জামাতখানা মসজিদ যে আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন তার একটু তথ্য প্রমাণ দেখে নেওয়া যাক। এই যে বইটি মধ্যকালীন ভারতের ইতিহাস, এই বইটি সৌরভ কুমার চৌবের বই। তো চৌবে স্যারের বই, তিনি মধ্যকালীন ভারতের ইতিহাস, যেটা হিন্দি থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে, সেই বইয়ের একটি আমরা পেজ কাটিং দেখি যে এখানে 143 নম্বর পেজে দেখুন সিরিশহর, আলাই দরওয়াজা এবং জামিয়াতখানা মসজিদ। তাহলে এই যে তিনটে স্থাপত্য, এই তিনটা আলাউদ্দিন খলজির সময়কালে নির্মিত হয়েছিল।
এবং এখানে দেখা যাচ্ছে জামাতখানা মসজিদের এই মসজিদটি শেখ নিজামুদ্দিন আউলিয়ার সমাধির সাথেই রয়েছে। আলাউদ্দিন জামায়াতখানা নির্মাণ করেন, যা বিশুদ্ধ ইসলামী পদ্ধতিতে নির্মিত প্রথম মসজিদ। তাহলে এই যে নিদর্শন, এই নিদর্শনটাকেও আমরা এভিডেন্স হিসেবে দিতে পারি এবং আরও বেশ কিছু বইতে এই তথ্য প্রমাণটা পাওয়া গেছে। ফলে আমি সেই তথ্য প্রমাণগুলো আর দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি একটু কম সংখ্যক এবং অথেন্টিক বইয়ের মাধ্যমে। চলে আসা যাক আমাদের পরের কনফিউশন। তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্নের ক্ষেত্রে পুরোপুরিভাবেই চ্যালেঞ্জ করা যায় এবং যারা ভাবছেন যে এই প্রশ্নটাকে চ্যালেঞ্জ করবেন, আপনারা সবাই নাম্বার পেতে পারেন। চলে আসা যাক পরের প্রশ্নে। কমিশনের উত্তর কী নেওয়া হয়েছে? 1540 খ্রিস্টাব্দে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে তথ্য প্রমাণগুলি দিতে পারি 1539 খ্রিস্টাব্দের পরিপ্রেক্ষিতে। এক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে শেরশাহ কবে রাজা হয়েছিলেন, এক্ষেত্রে দুটো প্রমাণকে কালেক্ট করা যায়, একটা হচ্ছে 1539 এবং 1540 খ্রিস্টাব্দে। তো দেখে নিই আমরা তথ্য, দেখে নেওয়া যাক। এখানে মধ্যকালীন ভারতের ইতিহাস, পেজ নাম্বার 294, এটিও সৌরভ কুমার চৌবের বই থেকে নেওয়া হয়েছে। দেখুন 1537 খ্রিস্টাব্দে শেরশাহ পুত্র ইসলাম শাহ তেলিয়াগড়ি যুদ্ধে মুঘলদের পরাজিত করেন। তারপরে আছে কি, জুন 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শের খান হুমায়ুনকে পরাজিত করে রাজ্যাভিষেক করেন এবং শেরশাহ উপাধি গ্রহণ করেন। পরের পয়েন্টে আছে মে 1540 সালে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে পুনরায় তাকে হারিয়ে আগ্রাসহ দিল্লি অধিকার করেন এবং দ্বিতীয় আফগান বংশ প্রতিষ্ঠা করেন। এই ক্ষেত্রে আরও একটা সোর্স আমরা দেখেন, এই যে সোর্সটি আমরা দেখব সেটা হলো ভারতের ইতিহাস, মুঘল যুগ থেকে আধুনিক যুগে উত্তরণ 1500 থেকে 1818 খ্রিস্টাব্দ, তেসলিম চৌধুরী। দেখা যাক, দেখে নেওয়া যাক। এখানে পরিশেষে 1539 খ্রিস্টাব্দে বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শেরশাহের সঙ্গে তার এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। এই যুদ্ধে হুমায়ুন সম্পূর্ণরূপে পরাজিত হন। তারপরে এরপরে আছে ডক্টর কানুনগো, তার বিখ্যাত শেরশাহ অ্যান্ড হিজ টাইমস গ্রন্থে মন্তব্যটি করেছেন এবং তারপরে কী দেওয়া আছে, শের খান এতকাল স্বাধীনভাবে রাজত্ব করলেও রাজা উপাধি গ্রহণ করেননি। এইবার তিনি শাহ অর্থাৎ সম্রাট উপাধি গ্রহণ করে প্রকাশ্যভাবে সিংহাসনে আরোহণ করেন। তাহলে এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতেও আমরা সোর্স দেখলাম যে 1539 খ্রিস্টাব্দে শেরশাহ রাজা উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন। তাহলে এই প্রশ্নটিকেও চ্যালেঞ্জ করা যেতে পারে। কমিশন উত্তর নিয়েছে 1540 খ্রিস্টাব্দ, এই ক্ষেত্রেও 1539 খ্রিস্টাব্দটাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। চলে আসা যাক পরের কনফিউশনের জায়গাতে। দেখুন এই 71 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে নিচের কোন শ্রেণী 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি? কমিশন নিয়েছে নতুন মধ্যবিত্ত শ্রেণী। এক্ষেত্রে দেখা যাক দেশীয় রাজন্যবর্গ। তাহলে দেশীয় রাজন্যবর্গ মহাবিদ্রোহকে সমর্থন করেছিলেন। কৃষক এবং কারিগর শ্রেণীও পরবর্তীকালে বিদ্রোহে যোগদান করেছিলেন এবং অভিজাত ও জমিদার যারা ছিলেন, এই অভিজাত এবং জমিদার গোষ্ঠীও মহাবিদ্রোহের সমর্থন করেছিলেন। তো এই ক্ষেত্রে বিভিন্ন জমিদাররা মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। তো এক্ষেত্রে 11-12 প্রশ্নের মধ্যে একটি ছিল যে কুনওয়ার সিং বিহারের জমিদার। তো এই ক্ষেত্রে এই প্রশ্নটার ক্ষেত্রেও কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না, ফলে এই প্রশ্নটা চ্যালেঞ্জ করা যুক্তিযুক্ত হবে না। চলে আসা যাক পরের প্রশ্ন। 1791 সালের সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি ছিল? কমিশন কি উত্তর নিয়েছে? রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা। এক্ষেত্রে অনেকে ভাবছেন যে সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধাগুলোকে দূর করা 1791 সালের সংবিধানের মূল উদ্দেশ্য ছিল। তো এখানে বলেছে, প্রথমে দেখা যাক যে 1791 সালের সংবিধানের মূল উদ্দেশ্য বলা হয়েছে, মূল উদ্দেশ্যটাকে এখানে গুরুত্ব দিয়ে দেখা যেতে পারে। তাহলে মূল উদ্দেশ্য যদি বলে তাহলে রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা, এটা তো ভুল কোনো মতেই নয়। দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি আমরা, অপশান বিটাকে যদি কমিশন রাখতো সেক্ষেত্রে কতটা ভুল বা ঠিক ছিল। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধাগুলোকে দূর করা হয়েছিল 1789 খ্রিস্টাব্দে 4ই আগস্ট, যে আইনসভা বিভিন্ন উদ্যোগগুলো গ্রহণ করে সামন্ততান্ত্রিক বিভিন্ন সুযোগ সুবিধা, সামন্ততান্ত্রিক উপসত্ত্ব, এইরকম যে সুবিধাগুলো, এই সুবিধাগুলোকে
দূর করে দিয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি যে সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা দূর করা, তাহলে সেটি আইনসভা 1789 সালের 4ই আগস্ট এই সুযোগ সুবিধাগুলো দূর করে দিয়েছিল। এবং পরবর্তীকালে 1791 সালের সংবিধানের মূল উদ্দেশ্য যেহেতু বলা হয়েছে, তাহলে মূল উদ্দেশ্য রাজতন্ত্র ক্ষমতা সীমিত করাটাকেই আমরা নিতে পারি। এবং কমিশন এই যে উত্তর, এই উত্তরটাকে ভুল নেয়নি। হ্যাঁ, এক্ষেত্রে একটা কনফিউশন থাকতে পারে, বেশ কিছু জায়গাতে দেওয়া, বেশ কিছু বইতেও এই প্রমাণটা থাকতে পারে যে সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা দূর করা। কিন্তু আমরা যদি দেখি যে 1789 খ্রিস্টাব্দের 4ই আগস্ট সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধাগুলোকে দূর করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে 26শে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রটা ঘোষিত হয়েছিল। এই ক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ করলে করতেই পারেন, কিন্তু এই মূল উদ্দেশ্য যেহেতু বলা হয়েছে, ফলে কমিশন আমাদের উত্তরের পরিপ্রেক্ষিতে কোনো আর্গুমেন্ট খাড়া করতে পারে, এই বিষয়টা আমি বলে রাখলাম। ফলে এই প্রশ্নের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আছে। বাকি যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে খুব সহজেই চ্যালেঞ্জ করা যায়। প্রশ্নগুলো আরও একবার দেখে নেওয়া যাক। দেখুন, 17 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে শেরশাহ কবে রাজা হয়েছিলেন? এই ক্ষেত্রে 1539 অপশানটা কমিশন থেকে নেওয়া হয়নি। এই অপশানটাকে নেওয়া যেতে পারে, চ্যালেঞ্জ করা যেতেই পারে এই প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, নাদির শাহ ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে মোহাম্মদ শাহ। এই প্রশ্নটাকে তো চ্যালেঞ্জ করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। চলে আসা যাক পরের প্রশ্নে। 44 নম্বর প্রশ্নে দেখুন, কে পাটলিপুত্রকে তার সময়কালের রাজধানী করেছিলেন? উত্তর কালাশোক বলে একটু আমাদের ডাউট থাকতে পারে, তবে কমিশন উত্তর নিয়েছে উদয়ন। এটা ঠিক, এটুকু তো বলাই যায়। কালাশোক উত্তরটা কমিশন নাও নিতে পারে, এটা অনেকের মনে হতে পারে। তাদের আপনারা আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে পারেন, কিন্তু কমিশন নাও নিতে পারে, বিষয়টা বলে রাখলাম। হ্যাঁ, কমিশন এই অপশানটাকে চুজ করতেও পারে, কারণ কালাশোকও তার রাজত্বকালে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। চলে আসা যাক 78 নম্বর প্রশ্ন, 1791 সালের সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি ছিল? এক্ষেত্রে কমিশন নিয়েছে রাজতন্ত্র ক্ষমতা সীমিত করা। এই প্রশ্নটার ক্ষেত্রেও আমার একটু ডাউট আছে, আপনারা যদিও চ্যালেঞ্জ করলে করতে পারেন। এক্ষেত্রে 3 থেকে 4টে বইয়ের তথ্য প্রমাণ যদি আপনারা দেখাতে পারেন, তাহলে হয়তো কমিশন এই সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা দূর করা এই অপশানটা নিলেও নিতে পারে। কিন্তু যেহেতু সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা দূর করার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি 1789 সালের 4ই আগস্ট তৈরি হয়েছিল। যাই হোক, তাহলে এই ছিল কিছু প্রশ্ন সম্পর্কিত নবম এবং দশম শ্রেণীর কনফিউশন। চলে আসা যাক আমাদের পরের টপিক। দেখুন, পরে আছে নবম দশম এবং 11-12 কাট অফ কত হতে পারে বলে অনেকেরই একটা ধারণা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত বলছি, নবম এবং দশম শ্রেণীতে যেহেতু ভ্যাকান্সি আছে 54টা, বলা যায় 52টা ভ্যাকান্সি, তো এই 52টা ভ্যাকান্সির পরিপ্রেক্ষিতে 52 আর 26 অর্থাৎ টোটাল 78 জনকে ডাকবে কমিশন ইন্টারভিউয়ের জন্য। তো এই 78 জনের ক্ষেত্রে যদি বলা হয় 73 যে কাট অফ আমি লোয়েস্ট রাখলাম, তো এই ক্ষেত্রে 73 যারা, তারা আশাবাদী হতেই পারেন। কারণ এক্ষেত্রে আমরা জানি, একটা যদি জানা প্রশ্ন ভুল করে দেওয়া হয়, তাহলে তার জন্য কত মাইনাস যাবে? 1.5 মাইনাস যাবে। এক্ষেত্রে একটা জানা প্রশ্ন ভুল করলে 1.5, অর্থাৎ এক তো প্লাস হচ্ছে না, উল্টে হাফ নাম্বার মাইনাস হচ্ছে। তো সেক্ষেত্রে বহু জানাশোনা খুব ভালো ভালো ছাত্রছাত্রীদেরকে আমি দেখলাম, বা আমার সাথে পরিচিত যারা আছে, আমাদের বন্ধুবান্ধব বা আমাদের সিনিয়র যারা ছিলেন, তাদের ক্ষেত্রে আমরা দেখলাম প্রচুর মাইনাস হয়েছে সবার ক্ষেত্রে। তো 73-এ আশাবাদী থাকা যেতে পারে, 75টা হয়তো সেফ জোন হতেই পারে। চলে আসা যাক দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ 11 এবং 12-এর ক্ষেত্রে কাট অফ। এই ক্ষেত্রেও একই বিষয়, এক্ষেত্রে কাট অফ একটু কম রাখলাম। এই কম রাখার কারণটা কি না, বহু ক্যান্ডিডেট নবম এবং দশম শ্রেণীতে ফিল আপ করেছে। এক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সংখ্যাটা তুলনামূলকভাবে কম। তো সেক্ষেত্রে যদিও 19টা সিট মাত্র এবং 28 জনকে ইন্টারভিউতে ডাকবে, তবুও আমি 68 রাখলাম এই কারণেই যে বহুজনের নাম্বার তো নেগেটিভ হয়েছে। ফলে এক্ষেত্রে নেগেটিভ হওয়াতে 70 মোটামুটি সেফ জোন বলা যেতে পারে। এক্ষেত্রে 2-1 নাম্বার প্লাস 2-1 নাম্বার মাইনাসও হতে পারে। 68 যাদের আছে, আপনারা আশাবাদী
হতেই পারেন। এই ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু আশা রাখতেই পারেন যাদের এই 68 নাম্বারটা হচ্ছে। কারণ হতেই পারে যে সিট সংখ্যা বাড়িয়ে দিল। এক্ষেত্রে ৭৩-এর ক্ষেত্রেও একই রকম হতে পারে যে সিট সংখ্যা এই যে ৫২টা বা ৫৪টা যেটা আছে আর কি, এবং এক্ষেত্রে যদি ১৯টা, তো এই ৫২টা এবং ১৯টার জায়গাতে সিট সংখ্যা ৫২র জায়গায় যদি ৬৫-৭০ করে দেয়, আর ১৯টার জায়গাতে যদি ২৫ থেকে ৩০টা করে দেয়, সেক্ষেত্রে এই ৬৮ কাট অফ যাদের নামছে আপনারা সবাই ডাক পেতে পারেন, এবং এটাতে আমি আশাবাদী। চলে আসা যাক আমাদের পরের টপিকে। নিউ যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি কবে আসবে সেই বিষয়ে তো আমাদের কারোরই কোনো ধারণা নেই। তো খুব শীঘ্রই আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করছি, এবং যেটা এর আগেও একটা ভিডিওতে বা দুটো ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছিলাম, আমরা উকিলের দ্বারস্থ হয়েছি এবং আমরা কথা বলেছি খুব তাড়াতাড়ি আমরা এই বিভিন্ন পদক্ষেপগুলো গ্রহণ করব এবং আমরা আইনের দ্বারস্থ হব। বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে কলেজের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে পড়াবেন। এই ক্ষেত্রে যদি বিএডরা প্রাইমারিতে না পড়ান তাহলে কলেজের শিক্ষক শিক্ষিকারা কী করে স্কুলে এসে পড়াবেন? এই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আপনারা সবাই আশা করি আমাদেরকে সমর্থন জানাবেন। তো কলেজের শিক্ষক শিক্ষিকারা যেহেতু তাদের বিএড কমপ্লিট করা নেই, তাহলে তারা স্কুলে কোনো মতেই পড়াতে পারেন না, এবং একই রকমভাবে একটা স্কুল থেকে আরেকটা স্কুলে পড়াতে গেলে বা স্কুলে ছাত্রছাত্রীদেরকে এক জায়গায় করতে গেলে যে সমস্যা, সেই সমস্যা আমরা কোর্টের কাছে তুলে ধরবো, এবং কোর্ট কী পদক্ষেপ নেয় পরবর্তীকালে সেটা অবশ্যই আমাদের চোখ থাকবে। তবে যদি আপনারা সবাই আমাদের সমর্থন করেন তাহলে আমরা ভবিষ্যতে অবশ্যই একটা স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে আশাবাদী থাকতেই পারি। কারণ জুন মাসের ৪ তারিখের পরবর্তীকালে জুলাই মাসের ১৬ তারিখে যে পূর্ববর্তী যে বিজ্ঞপ্তিটি অর্থাৎ ২০১৬ সালের যে ভ্যাকান্সিতে নিয়োগ হয়েছিল, সেখান থেকেও মিনিমাম ১০,০০০ ক্যান্ডিডেট তাদের চাকরি ক্যান্সেল হতে পারে। তাহলে এই ১০,০০০ ক্যান্ডিডেট চাকরি যদি ক্যান্সেল হয় তাহলে এই পদটা ফাঁকা হচ্ছে, এবং একই রকমভাবে নতুন বিজ্ঞপ্তি যেটা ১৯,০০০ ভ্যাকান্সির জন্য ঘোষিত হয়েছিল, সেই বিজ্ঞপ্তিটাও আমরা পাবো। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।